এই তিনটা মায়াজমের তিনটা কিওয়ার্ড গুলোকে আমরা যদি আইডিআই জাস্ট এইভাবে মনে রাখি, কিওয়ার্ড গুলো কি আইডিআই, তাহলে সোরার জন্য হচ্ছে আইতে হচ্ছে ইরিটেশন, সিভিলিসের জন্য ডিতে হচ্ছে ডিস্ট্রাকশন, সাইকোসিসে হচ্ছে ইনকোঅর্ডিনেশন। জাস্ট এই বেসিক তিনটা কথা যদি আমাদের মনে থাকে, এই তিনটা কথা দিয়েই অনেক কথা বা অনেক কিছু আমাদের মায়াজম সম্বন্ধে, তিনটা মায়াজমের বেসিক বিষয়ের সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা হয়ে যাবে। এই তিনটা বেসিক বিষয় যদি আমাদের মনে থাকে, তাহলে এই কিওয়ার্ড গুলো আমরা মনে রাখবো কিভাবে? আইডিআই, আই ফর সোরার জন্য প্রথমে সোরা, সিভিলিস, সাইকোসিস এভাবে সাজিয়ে যদি আমরা দেখি, আই ফর ইরিটেশন, সিভিলিসের জন্য ডিস্ট্রাকশন, ডি ফর, এবং আবার সাইকোসিসের জন্য ইনকোঅর্ডিনেশন। তাহলে এখানে ইরিটেশন বলতে আমরা কি বুঝি? ইরিটেশনের জন্য যে গ্রহণযোগ্য আমাদের হোমিওপ্যাথির জন্য যে শব্দটির অর্থ, সেটা হচ্ছে জ্বালাতন বা নিষ্পিসানি। জ্বালাতন বা নিষ্পিসানি মানে শরীর ও মনের এমন একটি অবস্থা, সেখানে মানে একটা অস্থিরতা, স্থির অবস্থা নেই, একটা জ্বালাতন বা শরীরের মধ্যে একটা নিষ্পিস করে সবসময় বা মনের মধ্যে, এরকম একটা অবস্থা ইরিটেশন। তাহলে এই ইরিটেশন বোথ ফিজিক্যালি অর মেন্টালি, অর্থাৎ শারীরিক এবং মানসিক দুইভাবেই হতে পারে এই ইরিটেশন। শারীরিকভাবে ইরিটেশন কিরকম, উদাহরণস্বরূপ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। শারীরিক ইরিটেশন কিরকম? যেমন চুলকানি, শরীরের যে কোনো জায়গায় যদি চুলকানি হয়, চুলকাতে চুলকাতে সেখানে জ্বালার সৃষ্টি হবে, আর জ্বালার সৃষ্টি হয় বলেই তো আমাদের চুলকাতে হয়। তাহলে ইচিং, ইরিটেশন এটা ক্যারেক্টারাইজড বাই ইচিং অল ওভার দ্য বডি, যে কোনো জায়গায় ইচিং হতে পারে বা সারা শরীরে ইচিং হতে পারে। ইচিং, চুলকানি, এইটা হচ্ছে ফিজিক্যাল ইরিটেশন। তাহলে মেন্টাল ইরিটেশন কিরকম? মেন্টাল ইরিটেশন কিরকম? যে আমি একটা মানুষ মানসিকভাবে একটু সুস্থ বা শান্তিতে থাকবে, চিন্তাহীন, ভয়হীন, উদ্বেগহীন অবস্থায়, সেটা না। এখানে কি হবে তাহলে? যে কোনো অ্যাংজাইটি হতে পারে, উদ্বেগ, মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, হতচকিত অবস্থা, অ্যালার্টনেস, অ্যাপ্রিহেনশন, স্পেশালি অফ ইম্পেন্ডিং মিসফরচুন, মানে অ্যাপ্রিহেনশন এমন একটা, যে কোনো একটা বিপদ ঘটবে, কোনো একটা অমঙ্গল হবে, এইরকম একটা মানসিক অস্থিরতা, ভয়। তো এবার আমরা সিভিলিসের ডিস্ট্রাকশনটা একটু বোঝার চেষ্টা করব। সিভিলিসের সিভিলিটিক মায়াজম বলতে হবে। সিভিলিটিক মায়াজমের ডিস্ট্রাকশন এন্ড ডিজেনারেটিভ চেঞ্জ বা ডিজেনারেশন বা ধ্বংসপ্রাপ্ত হওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া আস্তে আস্তে, এটাও বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আমরা ফিজিক্যালি সিভিলিটিক মায়াজমের যে ডিস্ট্রাকশন, ধ্বংসাত্মক প্রক্রিয়া কিভাবে লক্ষ্য করব ফিজিক্যালি, যেমন স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন এন্ড ডিজেনারেশন। যেমন স্ট্রাকচারাল কি রকম? যেমন আলসারেশন, কোনো একটা জায়গায় ক্ষত সৃষ্টি হওয়া, মানে স্ট্রাকচার, আমাদের বডির যে স্ট্রাকচার, সেটা যে কোনো জায়গায় একটা যদি ক্ষত সৃষ্টি হয়, তার মানে এখানে একটা স্ট্রাকচারের ক্ষয় হলো, ক্ষতি হলো। তো আলসারেশন বা ক্ষত, সেখানে একটা ফিজিক্যাল তাহলে ডিস্ট্রাকশন। তারপরে হাড় ক্ষয়, ডিজেনারেটিভ চেঞ্জ, ডিস্ট্রাকশন। যে কোনো জায়গায় পাস ফরমেশন, মানে সেখানে সেলগুলো মরে পচে গেল, ডিস্ট্রাকশন, এখানেও ক্ষয়। নেক্রোসিস, আমরা জানি যে সেল ডিস্ট্রাকশন হতে হতে কোনো একটা জায়গায় ক্ষত সৃষ্টি হওয়া। তাহলে মেন্টাল ডিস্ট্রাকশনটা কিভাবে আমরা বুঝতে পারবো? মেন্টাল ডিস্ট্রাকশন অ্যান্ড পারভার্সন,
মেন্টাল যে স্টেট, একটা সুস্থ প্রবৃত্তি, মানসিক যে একটা সুস্থ অবস্থা মানুষের, সুস্থ স্বাভাবিক একটা চিন্তা ভাবনার মানুষের, সেখানে সেই সুস্থ অবস্থা থাকবে না। সেখানে একটা ডিস্ট্রাকশন বা পারভার্সন, একটা বিকৃত অবস্থা হবে। বিকৃত চিন্তা ভাবনা, বিকৃত আহ, অবস্থা। যেমন লাভ ফর ওয়ান্স ওন লাইফ, যেমন নিজের জীবনের প্রতি যে একটা ভালোবাসা, সেটাও থাকবে না। একটা সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসতে পারে। পারভার্টেড সেক্সুয়াল ক্রেভিংস, মানে সেক্সুয়ালিজমের ক্ষেত্রেও তার বিকৃত যৌনাচার, বিকৃত আহ, আসক্তি, এগুলো হচ্ছে মেন্টাল ডিস্ট্রাকশন। আরো অনেক কিন্তু কথা রয়েছে এখানে, আমি জাস্ট বেসিক ভাবে কিছু কিছু কথা বলে যাচ্ছি। পরবর্তীতে আরো কিছু আলোচনায় আসবো। এরপরে আসি আমরা সাইকোসিস। ইনকোঅর্ডিনেশন। ইনকোঅর্ডিনেশন হচ্ছে সমন্বয়হীনতা। সমন্বয়হীনতা, যেমন কোঅর্ডিনেশন হচ্ছে মানে সবকিছুর সাথে একটা সমন্বয় থাকবে, বডি ফাংশনের সবকিছুতে একটা সমন্বয় থাকবে। সমন্বয়হীনতা তাহলে ইনকোঅর্ডিনেশন। যেমন আমাদের সেল ডিভিশন, 3 প্রকার সেল ডিভিশন আছে: মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস সেল ডিভিশন কিরকম? একটা সেল থেকে দুটো সেল হবে। তো এইটা হচ্ছে কোঅর্ডিনেশন, সমন্বয়। কিন্তু যদি এইটা না হয়ে উল্টা হয়, যেমন একটা থেকে দুইটা না হয়ে সেখানে 4টা হইলো, 5টা হইলো, সেখানে পরবর্তীতে একটা টিউমার ফর্ম করলো, তাহলে এটা হচ্ছে কি? সমন্বয়হীনতার অভাব। সমন্বয়ের অভাব, সমন্বয়হীনতা। তাহলে এখানে সমন্বয় নেই। তাহলে এখানে ফিজিক্যালি সমন্বয়হীনতা, ইনকোঅর্ডিনেশন, আমরা কি দেখতে পারি? ডেভেলপমেন্টাল সিস্টেম, যেমন প্রলিফারেশন অর এক্সেস, মানে কোনো একটা জায়গায় ওরকম এক্সেস সেল ডিভিশনের ফলে সেখানে টিউমার বা ফাইব্রয়েডস, ওয়ার্ডস, আচিল বা গ্রোথ, যে কোনো এরকম সৃষ্টি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ফিজিক্যাল ইনকোঅর্ডিনেশন, সাইকোসিস মায়াজমের ফলে। তাহলে মেন্টালি ইনকোঅর্ডিনেশন আমরা কিরকম দেখতে পারি? এটা আমরা সেন্সোরিয়াম আর কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাবসেন্ট মাইন্ডনেস, অর্থাৎ অন্যমনস্ক। এটা আমরা অনেক সময় চেম্বারেও লক্ষ্য করে থাকি, যে রোগী তার সমস্যা বলতে বলতে সে অন্যমনস্ক হয়ে যায়, সে মূল ট্র্যাকে থাকে না, বা যে কোনো ব্যাপারেই যদি তার যে একটা সুস্থভাবে, সুস্থ স্বাভাবিক মানসিক অবস্থায় একটা বিষয়কে চিন্তা করবে, একটা চিন্তার স্রোত আছে, সেই চিন্তার স্রোত যদি স্বাভাবিক গতিতে থাকে, তাহলে তার অ্যাটেনশন থাকবে কোনো কাজের প্রতি বা কোনো বিষয়ের প্রতি, অ্যাটেনশন থাকবে, তার প্রতি একটা ভালো লাগা থাকবে, সুন্দর মতো সে কাজটা করবে। কিন্তু এখানে সেটা থাকবে না, যেহেতু এখানে সমন্বয়হীনতা রয়েছে বা সমন্বয়ের অভাব আছে, যার ফলে এখানে অ্যাবসেন্ট মাইন্ডনেস, অর্থাৎ অ্যাটেনশন থাকবে না, অন্য মনস্ক। সেটা পড়াশোনায় হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে। এবারে আমরা একটু ক্রাইটেরিয়াস, অর্থাৎ বৈশিষ্ট্য, সংক্ষেপে আমরা কিছু বৈশিষ্ট্য দেখব 3টে মায়াজমের। এইচডিএইচ মনে রাখবো এভাবে আমরা। কিওয়ার্ড বললাম আইডিআই, এবার ক্রাইটেরিয়াস, বৈশিষ্ট্য হচ্ছে এইচডিএইচ। এইচ মানে হচ্ছে সোরার জন্য, হাইপো, হাইপো অর্থাৎ হচ্ছে কম, কম, যে কোনো কিছু কম বা অনুপস্থিত, অ্যাবসেন্ট, লেস, স্ক্যান্টি, যে কোনো ভাবে যে ভাষায় বলি আমরা।
আর ডি হচ্ছে ডিজ। ডিজ মানে হচ্ছে বিকৃত বা ধ্বংস। আর হচ্ছে সাইকোসিসের জন্য হাইপার, সবকিছু বেশি বেশি। তাহলে সোরার হাইপো ক্রাইটেরিয়াস গুলো কি লক্ষ্য করতে পারি? ল্যাক, ল্যাক মানে হচ্ছে অভাব, স্ক্যান্টি অ্যান্ড অ্যাবসেন্স। স্ক্যান্টি মানে কম, সীমিত, সামান্য, অ্যাবসেন্স মানে অনুপস্থিত। যেমন যেমন উদাহরণস্বরূপ যদি বলি অ্যাট্রোফি, অ্যাট্রোফি আমরা জানি যে সেলের সংখ্যা কমে যাওয়া, ঠিক আছে, সেলগুলো যে পরিমাণে থাকার কথা সে পরিমাণে থাকবে না, কমে যাবে বা শ্রিঙ্কেজ হয়ে যাবে। এনিমিয়া মানে রক্তের স্বল্পতা। অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা অল্পতা, বা যেটাকে আমরা ক্ষুধাহীনতা বলি, আসলে ক্ষুধাহীন না, অল্প ক্ষুধা, অ্যানোরেক্সিয়া। তো এইগুলো প্রকাশিত হবে কিভাবে? যে কোনো ডেফিসিয়েন্সি থেকে, ডেফিসিয়েন্সি যে কোনো কিছুর অভাব, অভাব থেকে। যেমন ডেফিসিয়েন্সি কিসের অভাব? স্ক্যান্টিনেস অর অ্যাবসেন্স এন্ড অল হাইপো কন্ডিশনস রিফ্লেক্ট সোরা। যেমন ডেফিসিয়েন্সি ইমিউনিটি, অর্থাৎ আমরা বলি যে হাইপো ইমিউনিটি বা ইমিউনিটি পাওয়ারের অভাব যদি থাকে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যদি অভাব থাকে, তাহলে আমাদের কি হয়? ইনক্রিজড সাসসেপ্টিবিলিটি। সাসসেপ্টিবিলিটি কি জিনিস? প্রবণতা, কোনো কিছুর প্রতি প্রবণতা। তাহলে আমাদের যে কোনো রোগ প্রবণতা বেড়ে যাচ্ছে কেন? ইমিউনিটির অভাবে, অর্থাৎ ডেফিসিয়েন্ট ইমিউনিটি, অর্থাৎ ল্যাক অফ ইমিউনিটি। তাহলে এখানে মূল কাজ করতেছে ছোরা, যার ফলে আমাদের সহজেই কি সাসসেপ্টিবিলিটি টু ক্যাচ ইনফেকশন, টু ক্যাচ কোল্ড, সহজেই আমরা যে কোনো ইনফেকশনে আক্রান্ত হতে পারি, বা যে কোনো ঠান্ডা সর্দি বা যে কোনো কিছুতে সহজেই আমরা আক্রান্ত হয়ে যেতে পারি। কিন্তু ব্যতিক্রম এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু হাইপো নয়। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সোরার বিষয়টা কিন্তু এখানে হাইপার থাকবে। হাইপার সেন্সিটিভিটি, হাইপার সাসসেপ্টিবিলিটি, হাইপার সেন্সিটিভিটি, নার্ভাস সিস্টেম রিলেটেড সেন্সিটিভিটি মানে সহজেই সে মানে এরা খুবই অ্যালার্ট থাকে, সহজেই তার ঘুম ভেঙে যায়, সহজেই যে কোনো বিষয়ের প্রতি একটা রেসপন্স করতে পারে। তাহলে মনে রাখতে হবে যে সবকিছুতে হাইপো এক্সেপ্ট নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে হাইপার হবে সোরার ক্ষেত্রে। এবারে আমরা সিফিলিসের দিকে যদি দেখি, ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যগুলো কেমন হবে? এখানে ডিস অ্যান্ড ইরেগুলার ম্যানিফেস্টেশনস, অর্থাৎ ইরেগুলার মানে হিউম্যান বডি সবকিছু যে রেগুলার ওয়েতে স্ট্রাকচার হওয়ার কথা, সেখানে যদি রেগুলারিটি মেনটেন না হয়, ইরেগুলার থাকে। যেমন আমরা চেম্বারে অনেক সময় জানি যে দাঁত দেখতে চাই আমরা, যদি দেখি আমরা দাঁতের যে গঠন, সেখানে যদি ইরেগুলার কন্ডিশন দেখি, যে আহ, দাঁতের যে স্বাভাবিক গঠন সৌন্দর্য থাকে না, এখানে সেখানে বেশি দাঁত থাকে, বা দাঁতগুলো বেশি ফাঁকা থাকে, বা এলোমেলো অসুন্দর দাঁত, সেক্ষেত্রে আমরা কিন্তু সিফিলিটিক মায়োজমকে চিন্তা করে থাকি। তো সিফিলিস এক্ষেত্রে ডিস বলছি, যে ডিস ধ্বংস বা ক্ষয়। তাহলে আমরা সোরার ক্ষেত্রে বলছিলাম অ্যাট্রোফি, এখানে হচ্ছে অ্যাট্রোফি হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া, সেলের সাইজ ছোট হয়ে যাওয়া। কিন্তু ডিস্ট্রাকশন এক্ষেত্রে হবে কি, একদম ধ্বংস হয়ে যাবে, মানে সেলটা জাস্ট মরে যাবে, ডেড হয়ে যাবে, পরবর্তীতে পাস ফরমেশন করবে। ডিসফেজিয়া,
ডিসফেজিয়া হতে পারে। তো এবারে সাইকোসিসের যদি আমরা বৈশিষ্ট্য একটু লক্ষ্য করি, সেখানে বলছে কি হাইপার, সবকিছু হাইপার, অল হাইপারস অ্যান্ড এক্সেস আর সাইকোটিক। যেমন হাইপারট্রফি, এই ট্রফি দিয়ে আমরা তিনটা জিনিস বুঝতে পারি এখানে, ঠিক আছে। প্রথমে বললাম অ্যাট্রোফি হচ্ছে সেলের সাইজ ছোট হয়ে যাওয়া, শ্রিঙ্কেজ হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া। আর এখানে হচ্ছে সিফিলিসে বলছি ডেস্ট্রফি, মানে ধ্বংস হয়ে যাওয়া বা ডেড হয়ে যাওয়া, মরে যাওয়া। আর এখানে বলছি যে হাইপারট্রফি, মানে এখানে হচ্ছে সাইজে বড় হয়ে যাওয়া। হাইপার সেক্সুয়ালিটি, এক্সেস ওয়ার্কিং, যাকে আমরা ওয়ার্কেহলিক বলি, মানে সাইকোটিক মায়োজমের পেশেন্টরা প্রচুর পরিমাণে ওয়ার্কেহলিক হয়ে থাকে, অর্থাৎ প্রচুর কর্মঠ হতে পারে, এরা সহজে দুর্বল হয় না। যেমন শরিক মায়োজমের পেশেন্টরা অল্প পরিশ্রমেই খুব দুর্বল হয়ে পড়ে, কিন্তু ওই যেহেতু তার ল্যাক অফ ইমিউনিটি, ল্যাক অফ হচ্ছে স্টামিনা, ল্যাক অফ স্টামিনা, কিন্তু সাইকোসিসের ক্ষেত্রে এগুলো সব বেশি থাকে, হাইপার, যার ফলে এরা অত্যন্ত পরিশ্রম করতে পারে। এবার আমরা যদি এই চিত্রটির মাধ্যমে একটু আহ চিন্তা করি, তাহলে অনেক সুন্দরভাবে অনেক বিষয় চলে আসবে। এখানে কয়েকটা তীর চিহ্ন আছে এই গ্রাফিক্যাল চিত্রে। তো এখানে দেখেন উল্টা দিকে এই যে তীর চিহ্নটা আনুভূমিক ভাবে, এই আনুভূমিক যে তীর চিহ্নটা, আমি এটাকে ছোড়া যদি ধরি, তাহলে এটা হচ্ছে উপরের দিকে গেছে উলম্ব বরাবর। তাহলে এটা হচ্ছে, এটাকে যদি সাইকোসিস ভাবি, যেহেতু হাইপার বেশি, আর যেটা ডাউন অধঃপতনে গেছে, নিচের দিকে গেছে, বা এটা তাহলে সিফিলিস, ধ্বংস, এটা আমরা কল্পনা করি। আর সোরা হচ্ছে, এইটা যদি স্বাভাবিক স্টেট হয়, ডান পাশেরটা, আমাদের হাতের ডান পাশেরটা, এটা যদি স্বাভাবিক স্টেট হয়, মানে এটা যদি ভাইটাল ডাইনামিক্স হয়, তাহলে এই যে ছোড়ার যে এদিকে তীর চিহ্ন দেওয়া, এটা হচ্ছে ডিজিজ ডাইনামিক্স, উল্টা দিকে ধাবিত হলো, মানে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থার দিকে। তাহলে ডিজিজ ডাইনামিক্সে প্রথম যে অসুস্থতা সৃষ্টি করে সে কে? ছোড়া মায়োজম। এখন একটু লক্ষ্য করলে বোঝা যাবে, আমাদের ম্যাক্সিমাম, আমরা যদি আমাদের এই দিনটাকে তিনটা ভাগে ভাগ করি, তাহলে কোন সময়টাকে কোন মায়াজমের আন্ডারে ফেলা যায়? আমরা যদি দেখি ভোর 4টা থেকে দুপুর 12টা পর্যন্ত যদি শরিক মায়াজমের আন্ডারে রাখি, আর দুপুর 1টা থেকে যদি রাত 8টা 9টা পর্যন্ত এই সময়টাকে আমরা যদি সাইকোসিস মায়াজমের আন্ডারে রাখি, আর রাত 8টা 9টা থেকে রাত 3টা পর্যন্ত যদি আমরা সিভিলিস মায়াজম কল্পনা করি, যদি এইভাবে আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের এই কোন মায়াজমের আন্ডারে কোন ওষুধগুলো কখন বৃদ্ধি, কখন হ্রাস বৃদ্ধি, এটাও সহজে কিন্তু আমরা বুঝে যাব। যেমন দেখুন, এখানে ভোর 4টা থেকে কিন্তু 12টা পর্যন্ত যে সমস্ত ঔষধের বৃদ্ধি আমরা জেনে থাকি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে শরিক মায়াজমের। যেমন অ্যালুমিনা, অ্যালোসোকোটিনা, তারপরে সালফার 11টায় বৃদ্ধি আমরা জানি, ঠিক আছে, নেটামিউ 10টায় বৃদ্ধি। এইরকম যে ওষুধগুলো এই ভাগে, এই কোয়াড্র্যান্টে পড়বে, সেগুলো হচ্ছে শরিক মায়াজমের মায়াজমেটিক ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে। আবার 12টা থেকে যেমন একদম একটা থেকে একটায় যেমন বৃদ্ধি ল্যাকেসিস, তারপরে 3টায় বৃদ্ধি থুজা, এপিস, 5টায় সিপিয়া, এরকম সাইকোটিক মায়াজমের যে ওষুধগুলো এই সময়টাতে বেশি বৃদ্ধি। আবার সিফিলিস
সিভিলিসের আমরা জানি, সিভিলিসের সবকিছু, সিভিলিনাম বলি বা মার্কসল, সবকিছু গভীর, যত রাত গভীর হবে তত সেই সময়ে বৃদ্ধি হয়। তাহলে এই চিত্রটার মাধ্যমে আমরা একটা দিনকে তিনটা ভাগে ভাগ করে তিনটা মায়াজমিক ফরম্যাটে ফেললাম। এবার আমরা যদি একটু দেখি আমাদের জীবনের দিকে তাকাই, আমাদের জীবনেরও তিন অবস্থা। জন্মের পর থেকে তিনটা ভাগে যদি ভাগ করি, আর জন্ম আগে বা জন্মের পর এবং মৃত্যুর পর তিনটা ভাগে যদি ভাগ করি, তাহলে দেখেন সোরাটা যদি আমরা অনুভব করি যে মায়ের গর্ভে থেকে জন্মে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আমরা কল্পনা করি যে শরিক মায়াজম, তারপর হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে সাইকোটিক মায়াজম, আর মৃত্যুর পরে যেটা হয়, কোথায় যাই আমরা কেউ জানি না, আমরা বিশ্বাস করি যে স্বর্গ নরক বা বেহেশত দোজখে যেয়ে থাকে। যাই হোক, তাহলে ওটা যদি সিভিলিটিক পর্যায়ে থাকে, তাহলে এই সোরা সিভিলিসের যে মতবাদটা কোত্থেকে আসতে পারে একটু চিন্তা করা যেতে পারে। যেমন হিন্দু মাইথোলজি অনুযায়ী, যেমন ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা হচ্ছে মানে এখানে বেদ অনুযায়ী, বেদের ভাষায় যে ব্রহ্ম, পরম ব্রহ্ম, যে হচ্ছে এক এবং অদ্বিতীয়, তো সেই ব্রহ্ম আবার তিনটা রূপে, একটাই শক্তি কিন্তু আবার ভিন্ন ভিন্ন শক্তিতে সে বিভক্ত হয়ে আমরা ওইভাবে ভাবতে পারি। যেমন সে সৃষ্টি করছে ব্রহ্ম রূপে, আবার পালন করে বিষ্ণু রূপে, আবার ধ্বংস করে মহেশ্বর বা শিব রূপে। এখানে এই আলোচনাটি ধর্মীয় কোনো আলোচনার বিষয় না, আমি জাস্ট এই জায়গাগুলোকে আমরা এভাবে যদি ক্যাপচার করতে পারি মনে থাকবে ভালো। তাহলে যে ওই পূর্ব মুহূর্তে হচ্ছে জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছোরা, সারা জীবন আমাদের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাইকোসিস, এবং মৃত্যুর পরে সিভিলিস। যেমন গড, GOD, গড, গডের তিনটি শব্দের অর্থ কি? জি ফর জেনারেটর মানে সৃজন, ও ফর অপারেটর মানে পালনকর্তা, পালে, এবং ডি ফর ডিস্ট্রাকশন বা ডেস্ট্রয়ার। তো আমার মাঝে মধ্যে মনে ওঠে যে শ্রদ্ধেয় হ্যানিম্যান সাহেব ডাক্তার, উনি কি এই ধরনের ফিলোসফি থেকেই মনে হয় সোরা সিফিলিস সাইকোসিস মায়াজমের ভাবনা আসছে হয়তো মাথায়। তো এবার আমি বলছিলাম যে জীবন জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টাকে যদি আমরা তিনটা ভাগে আবার দেখি, তাহলে আমরা মোটামুটি মনে করতে পারি যে ছোট থেকে একদম বয়স 25 বা 30 পর্যন্ত যদি শরিক মায়াজমের আবেশ, তারপরে হচ্ছে 30 বা 25 বা 30 থেকে মোটামুটি 45 পর্যন্ত সাইকোসিস মায়াজমের আধিক্য, পরবর্তী সময়ে 45 থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত সিভিলিটিক মায়াজমের আধিক্য। কেন? এখন জন্মের পর থেকে 25-30 পর্যন্ত যে তারুণ্যের একটা শক্তি থাকে, উজ্জীবিত শক্তি, এই সময়ে গ্রোথ থাকে, তারুণ্য থাকে। এই সময়ে রোগ ব্যাধিও যা হয় বেশিরভাগ হচ্ছে ডাইনামিক প্লেনে, ডাইনামিক প্লেনে অল্টারেশন হয়, অর্থাৎ মেন্টাল স্টেটে বেশিরভাগ ক্ষেত্রে। এরপরে যখন একটা মানুষ 25 বা 30 বছর বয়সে আসে, প্রথম তো এই সময়টা হচ্ছে শিশু, কৈশোর, তারপরে যৌবন প্রাপ্ত হয়। সময় মনের মধ্যে থাকে নানান স্বপ্ন, নানান আশা। এই সময় কিন্তু হতাশা খুবই কম থাকে, নানান স্বপ্ন থাকে, নানান আশা, নানান চিন্তা ঘুরপাক খায় মাথার মধ্যে, এবং হাস্যোজ্জ্বল, খুব দুরন্তপনা, সবকিছু এই সময়ে। আর যদি আমরা সোরার বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে সোরার বৈশিষ্ট্যের সাথে এই সময়টা, এই বয়সটা খুব মিলে যায়।
আবার যখন 25 বা 30 এই সময়ের মধ্যে যখন আমরা আসি, তখন হয় কি আমাদের জীবন জন্য, আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করি, বিভিন্ন কলা কৌশলে আমরা প্রতিষ্ঠিত হতে চাই, জীবনে আর্নিং করতে চাই, অর্জন করতে চাই। তখন আমাদের পারিবারিক গার্হস্থ্য জীবন, যৌন জীবন, সাংসারিক জীবন এই সময়টা এসে পড়ে। তো এই সময়টাতে এই যে বলছি যে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা, তারপরে এই যে যৌন জীবন, যৌনতার প্রতি এই সময়টায় যে স্পেশাল অ্যাট্রাকশন, এগুলো সবই হচ্ছে সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। আর যখন ৪৫ থেকে ৫০ বছর বয়স শুরু হয়, তখন আমরা জানি মানুষ কিন্তু আস্তে আস্তে খাটো হতে শুরু করে, কারণ এখানে ডিজেনারেটিভ চেঞ্জ অফ স্কেলিটন সিস্টেম, স্কেলিটাল সিস্টেম। তারপরে হচ্ছে মনে থাকার যে প্রবণতা কমে যায়, মানে এখানে ওর ধ্বংস, ব্রেইন সেল বা নার্ভ সেলের ডিস্ট্রাকশন। তারপরে এই সময়ে হচ্ছে আস্তে আস্তে তখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ি আমরা ছেলে মেয়েদের উপর, কারণ আমাদের তখন আর ক্ষমতা থাকে না। আমরা কলাপস, একটা কলাপস স্টেট, কলাপস মানে বসে পড়া, জাস্ট ধ্বংসাত্মক স্টেট, এই অবস্থায় চলে যায়। এবং এই সময় বিভিন্ন প্যাথোলজিক্যাল যে আহ রোগের সিচুয়েশন, যেমন আহ সরিক মায়াজমের ক্ষেত্রে আমি এই বয়সে বেশিরভাগ সমস্যা হয় পেটের সমস্যা, পেটে গোলযোগ, মানে 0 থেকে 25 বা 30 বছর বয়সের মধ্যে। এখানে যদি বংশগত কোনো রোগ এসে থাকে সরাসরি কারোর মধ্যে, আমি সেটা কিন্তু বলছি না এখানে, সেটা যে কোনো রোগ বংশগতভাবে এসে বা যে কোনো স্টেজের রোগ সৃষ্টি করতে পারে। কারণ আমরা জানি বাবা মায়ের মধ্যে যে কোনো রোগের বা যে কোনো মায়াজমের যে অবস্থাটা থাকে, ঠিক সেই অবস্থা প্রাপ্ত হয়ে একটা শিশু পৃথিবীতে আসতে পারে, বা সেই অবস্থাটা কিন্তু আমি এখানে বলছি না। তো এখানে হচ্ছে শরিক মায়াজমের যে ডিস্টারবেন্স গুলো, যে সমস্যাগুলো বেশিরভাগ আমরা কিন্তু এই সময়ে দেখতে পাই, কারণ খাদ্য খাবারের প্রতি একটা বিকৃত আকাঙ্ক্ষা থাকে, ঠিক আছে? সেখানে দেখা যায় যে খাবার দাবার আমরা ঠিক মতো জেনে বুঝে খাই না, উল্টাপাল্টা খাবার খাই, যার জন্য পেটের সমস্যা, আহ চুলকানি, চর্মরোগের সমস্যা, হাবিজাবি এইগুলো বেশিরভাগ থাকে এই সময়টায়। যখন আবার এগুলোকে চাপা চাপা দিয়ে মলম টলম ব্যবহার করে বিভিন্ন ভাবে করা হয়, তখন কিন্তু বয়সটা পার হয়ে এই মধ্য বয়সে আসে। তখন দেখা দেয় কি হাঁপানি, শ্বাসকষ্ট, তারপরে হাঁটু ব্যথা, বাতের ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এই সমস্ত, ডায়াবেটিস, নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এই শরিক স্টেটের সময়কাল যখন চলে যায়। এই চাপাচাপি, এটা ফিজিক্যাল সাপ্রেশন, মেন্টাল সাপ্রেশন, নানান সাপ্রেশনের ফলে ওদিকে ফিজিক্যাল সাপ্রেশনের এক ধরনের রোগ হচ্ছে এই যে বললাম, আবার মেন্টাল সাপ্রেশনের জন্য হচ্ছে হরমোন সিস্টেমের উল্টাপাল্টা হয়ে যাবে, যার ফলে আহ বিভিন্ন ওসিডি ডেভেলপ হতে পারে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তারপরে ডেভেলপ হতে পারে সেখানে আহ হচ্ছে সাসপিশিয়াসনেস, সন্দেহ প্রবণতা, হিংসা পরায়ণতা, ডেভেলপ হতে পারে মানসিক কোনো রোগ মেন্টাল সাপ্রেশন থেকে। তো এই স্টেটটাই, তারপরে ফিজিক্যাল সাপ্রেশন বা আরো ইনকোঅর্ডিনেশন যেটা আমরা বলছি, যে সমন্বয়হীনতার অভাবে, এখানে সেল ডিভিশনের সমন্বয়হীনতার অভাবে হতে পারে টিউমার, আসিল, যে কোনো কিছু। তাহলে এই পর্যায়টা হচ্ছে সাইকোসিসের। লাস্ট যে স্টেটটা সিফিলিসের, প্রকাশটা কেমন হয়, সেখানে গেলে এইবার হচ্ছে এই সেলগুলো এবার কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে, যার ফলে সব ধরনের সেল, ব্রেন সেল বা নার্ভ সেল ধ্বংস হওয়ার ফলে এখানে স্মৃতিশক্তি কমে যাচ্ছে,
অন্যান্য সেল ধ্বংস হওয়ার কারণে সে খর্বতা প্রাপ্ত হচ্ছে, হাড় ক্ষয় করে, নানান ধরনের আলসারেশন, যেমন সরিক স্টেটে একটা পেটের সমস্যা, যে তার অত্যন্ত গ্যাসের সমস্যা, কমে না কমে না কমে না, চিকিৎসা করতে 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 করতে, ওইটা ছিল কিন্তু সরিক স্টেটে, চিকিৎসা করতে করতে একটা সময় কি হলো, ভালোই হলো না, লাস্ট অফ অল রেজাল্ট হচ্ছে আলসার, চলে গেল সেটা সিভিলিসে শেষ পর্যায়ে। তো এইভাবে আমরা যদি আমাদের জীবনে দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি মায়াজম দিয়ে আমাদের জীবনটাকে এভাবে সুন্দর করে যদি আমরা নিজেরা চিন্তা করি শুধু, তাহলেই অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার যদি একটু কিছু কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং নেচার আমরা লক্ষ্য করব। নাই স্যার, শোনা যাচ্ছে আমাকে, না আমি শুধু বলেই যাচ্ছি? এটা শোনা যাচ্ছে। ক্লাস খুবই চমৎকার হচ্ছে, আমার মানে খুবই ভালো লাগতেছে এই ক্লাসটি। আপনি কন্টিনিউ করেন স্যার, সমস্যা নেই, শোনা যাচ্ছে। আহ, তো আমি একটু এবার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স এবং নেচার নিয়ে কথা বলবো। আর সময় কতক্ষণ আছে? স্যার ক্লাস আমাদের সাধারণত হয়ে থাকে 10টা 20 পর্যন্ত, তবে আলোচনা আমাদের সকলের কাছে খুবই ভালো লাগছে আশা করি। আমার কাছেও খুবই ভালো লাগছে। তো আপনি কন্টিনিউ আচ্ছা, করেন। আমি আর 20 মিনিটের মতো আলোচনা করি তাহলে, ঠিক আছে? 20 মিনিটের মতো অল্প স্বল্প আলোচনা করলে ভালো হবে, বেশি হলে, কারণ এইটা নিয়ে ধারাবাহিকভাবে আরো অত্যন্ত সুন্দর গভীরভাবে আরো মানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে খুব আলোচনা, সুন্দর আলোচনা আছে, সেগুলো পরবর্তীতে আসতে হবে ধারাবাহিকভাবে, ঠিক আছে? একবারে তো সব বলা যাবে না, একবারে সব বোঝাও যাবে না, মাথার উপর দিয়ে যাবে অনেক কিছু। হ্যাঁ স্যার, এখন আপনার যেটা ভালো মনে হয় হ্যাঁ, সেটা আপনি ঠিক আছে, করতে আমি পারেন। আর তো কিছুক্ষণ আমার আলোচনা কাছে করি, খুব ভালো লাগছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলছিলাম, যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স, ম্যানিফেস্টেশন মানে কি? মানে প্রকাশ, কোনো কিছুর প্রকাশ। তাহলে এখানে আমরা যে কোন মায়াজমের রোগের প্রকাশ কেমন, আমরা সেটা এবার দেখব। যেমন সোরা ডেভেলপস ইচ, শরিক মায়াজমের প্রভাবে আমাদের শরীরে ইচ চুলকানা বা চুলকানি, সেটা আগেই বলে গেছি যে শরীরে শারীরিকভাবে সেটা চুলকানি, আর মানসিকভাবে হচ্ছে নিষ্পিসানি, মানে অস্থির, স্থির থাকতে পারে না। আর সাইকোসিস কি ডেভেলপ করে? ক্যাটারাল ডিসচার্জ, অর্থাৎ যে কোনো দ্বার থেকে, যে কোনো দ্বার থেকে, মানে নাক, চোখ, মুখ, রেকটাম, যে কোনো দ্বার থেকে যদি ওভার সিক্রেশন হয়, অতিরিক্ত সিক্রেশন হয়, সেটা হচ্ছে সাইকোসিস মায়াজমের প্রকাশ। সিভিলিটিক মায়াজমের হচ্ছে প্রকাশ কিরকম? ভাইরুলেন্ট ওপেন আলসার, যদি কোথাও আমরা দেখি ক্ষত, ওপেন, একদম খোলা কোনো ক্ষত সৃষ্টি হয়েছে কোথাও, তাহলে সেটাকে আমরা সিভিলিস মায়াজমের প্রকাশ ধরে নেব। সরিক মায়াজমের রোগীদের স্কিনটা হয় আনহেলদি। আমরা বেশিরভাগ বইয়ে যেমন সালফার, সরিনামের স্কিন কি শুনে থাকি যে ডার্টি, জাস্ট নোংরা, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে ওইভাবে তো আর কেউ নোংরা হয়ে থাকে না। আর বিভিন্ন কসমেটিক, বিভিন্ন সাবান, শ্যাম্পু তৈরি হয়, এখন আর এই 200 বছর আগের যে বইয়ের ভাষা ডার্টি স্কিন বা এগুলো আমরা ওইভাবে পাবো না। তাহলে এখানে সেটা হবে আনহেলদি স্কিন মানে স্বাস্থ্যকর একটা স্কিন। কেমন স্বাস্থ্যকর একটা স্কিন? চামড়া দেখলেই বোঝা যাবে যে সেখানে টনিসিটি ভালো থাকে, আর আনহেলদি স্কিনের টনিসিটি কম থাকবে, যার ফলে একটা মানে বলে যে এই ওর চেহারাটা একটু একদম নিট অ্যান্ড ক্লিন না, সুন্দর না, মানে একটু ময়লা ধরনের কেমন জানি, আর রুগ্ন চেহারা, রুগ্ন।
এবং স্কিনে তার বার্নিং থাকতে পারে, ইচিং থাকতে পারে। এগুলো সোরার নির্দেশ, সরিক মায়াজমের নির্দেশনা। আর সাইকোসিস মায়াজমের স্কিনটা হবে অয়েলি, তেলতেলে এবং থিকলি, পুরু হবে স্কিনটা থিকলি, এবং সেখান থেকে উজিং হতে পারে এবং কোপিয়াস পার্সপিরেশন, প্রচন্ড ঘাম এবং উজিং, যে কোনো দ্বার থেকে মানে চুয়ে চুয়ে কোনো ডিসচার্জ বের হওয়া, এটা হচ্ছে সাইকোসিস মায়াজমের প্রকাশ। সিভিলিস মায়াজমের স্কিনে প্রকাশটা কেমন হবে? আলসারেশন, ক্ষত, আলসারেটেড স্কিন উইথ পাস অ্যান্ড ব্লাড রিপ্রেজেন্টস সিভিলিস। ক্ষতের সাথে যদি রক্ত থাকে বা রক্ত যায়, বা সেই সাথে যদি পুজ যায়, তাহলে আমরা এটা সিভিলিস মায়াজমের প্রকাশ ধরে নেব। আগেই বলেছি যে অল হাইপোস আর মেইনলি সরিক। হাইপো মানে কম, আর হাইপার মানে বেশি, সাইকোটিক, আর ডিজ মানে ধ্বংস, এটা হচ্ছে সিভিলিটিক। তো এখানে কিছু এক্সাম্পল দিয়েছিলাম যে সোরার ক্ষেত্রে অ্যাট্রোফি, অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, তেমনি সাইকোটিকের ক্ষেত্রে হাইপারট্রফি, তারপরে হচ্ছে সিভিলিসের ক্ষেত্রে ডেস্ট্রফি, এটা আগেই বলা হয়েছে। এবার আমরা যদি প্রেশার, ব্লাড প্রেশারের দিকে লক্ষ্য করি, তাহলে হাইপোটেনশন মানে লো প্রেশার হচ্ছে সরিক মায়াজমের জন্য, সাইকোটিক মায়াজমের জন্য হাই প্রেশার। আর যদি প্রেশার বা পালস ইরেগুলার হয়, অ্যারিথমিক হয়, রিথমিক মানে হচ্ছে সান্দিক গতি, মানে ছন্দের সাথে, হৃৎপিণ্ডের যে শব্দ লাপডাপ, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে সাউন্ড লাপডাপ, এই সাউন্ড যদি ঠিক মতো থাকে তাহলে এটা হচ্ছে রিথমিক। আর যদি সেটা ঠিক মতো না থাকে তাহলে অ্যারিথমিক বা ইরেগুলার, অনিয়মিত যদি পালস আমরা পাই, সেক্ষেত্রে ধরে নেব এই পেশেন্টটা সিফিলিটিক মায়াজমের অন্তর্ভুক্ত। ল্যাক, স্ক্যান্টিলেস অ্যান্ড অ্যাবসেন্স ডিনোট সোরা, আগেই বলছি। আর সাইকোসিস হচ্ছে এক্সাজারেশন অর এক্সেস। এক্সাজারেশন মানে কোনো জায়গায় একটা বেশি এব্রোথেব্রো স্কিন, বা সেখানে একটা টিউমার হওয়া, বা সিস্ট হওয়া, বা আচিল হওয়া, যে কোনো কিলয়েড হওয়া, কিলয়েড ওভার বা এক্সেস, এটা হচ্ছে ডিনোটস সাইকোসিস। আর ডিস্ট্রাকশন এন্ড ডিজেনারেটিভ চেঞ্জ ডিনোট সিভিলিস। উইকনেস, দুর্বলতা। কেন দুর্বল? ওই যে বলছি অনেক কিছুর অভাব থাকে, যে এখানে হজম শক্তির যদি দুর্বলতা থাকে, সেহেতু তার টয়লেট ভালো থাকবে না, ঘুম ভালো থাকবে না, টয়লেট ভালো থাকবে না, যার জন্য সে যা খাবার দাবার খাবে তার যে পুষ্টিগুণ ভালোভাবে লাগবে না শরীরে, কারণ এখানে এসিমিলেশন দুর্বল। আমরা জানি যে ডাইজেশনের বিভিন্ন ধাপ, স্টোমাকে খাবার যাওয়ার পরে সেখানে স্টোমাকে ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার পরে যে সেখান থেকে যে খাবারের পুষ্টিগুণগুলো, ফুডের যে 6টি উপাদান, সেই উপাদানগুলো আমাদের আবার যে ইন্টেস্টাইনের যে বিলাস থেকে আমাদের শরীরে অ্যাসিমিলেশন হয়, আত্তীকরণ হয়, সেই অ্যাসিমিলেশন সঠিকভাবে হয় না, যার ফলে হয় কি শরীর উইকনেস দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়। তাহলে এটা হচ্ছে ল্যাক অফ, তাহলে ল্যাক এখানে, যার ফলে উইকনেস আসলো। আর কিছু কথা বলতে চাচ্ছিলাম, আপনার স্লাইড দেখা যাচ্ছে না, লক পড়ে আছে এখন আর আর কি। স্লাইড নেই, এখন আর স্লাইড নেই। হ্যাঁ, ভাবলাম যে হয়তোবা ভুলে লক পড়লো নাকি, সেজন্য আর না কি। না, এখন আর স্লাইড নেই, ঠিক আছে। এইগুলো স্লাইড করতে চেয়েছিলাম, কিন্তু একটু অনেক সময়ের ব্যাপার। আমি বলছি যে আমি নিজেও আর কি, আমার আবার হচ্ছে শনিবার সেমিনার আছে ঢাকায়, ঠিক আছে। আহ, শুক্রবার সেখানে যেতে হবে। তো এই নিয়ে নানান বিষয় নিয়ে আমি একটু বেশ চাপের মধ্যে ছিলাম, এই জন্য বেশি স্লাইড তৈরি করতে পারিনি। তো এগুলোর স্লাইড করতে পারলে ভালো হতো, সবার জন্য ভালো হতো। দেখি নেক্সট যে ক্লাস আলোচনাগুলো করব সেখানে চেষ্টা করব স্লাইড রাখার আরো বেশি। তো এখানে আমরা বললাম উইকনেস হচ্ছে শরীর, আর রেস্টলেসনেস মানে অস্থিরতা, স্পেশালি ফিজিক্যাল। ওই যে বলছি, আমরা যদি দেখি যে সাইকোটিক মায়াজমের যে ওষুধগুলো, যেমন হচ্ছে মেডোরিনাম, এপিসমেল,
এইরকম ওষুধগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড রেস্টলেসনেস, অর্থাৎ ফিজিক্যাল রেস্টলেসনেস, মানে হারিনেস, হ্যাস্টিনেস, হ্যাস্টি ডিসপোজিশন যেগুলো আমরা বলে থাকি, এবং ডিস্ট্রাকটিভনেস হচ্ছে সিবিলিটি। ইনহিবিটরি টেন্ডেন্সি ইজ সরিক। ইনহিবিশন মানে কি? অবদমন। ইনহিবিশন যে কোনো কিছু চেপে রাখা, সাপ্রেস করে দেওয়া বা অবদমিত হয়ে যাওয়া হচ্ছে সরিক। আর এক্সপ্রেসিভ টেন্ডেন্সি হচ্ছে সাইকোটিক। সবসময় এক্সপ্রেসিভ, প্রকাশ পাবে। আর সিবিলিটি হচ্ছে মেলানকোলিক, ডিপ্রেসিভ এন্ড সুইসাইডাল টেন্ডেন্সি আর সিবিলিটি। মিউকাস মেমব্রেন, সোরার মিউকাস মেমব্রেন থাকবে ড্রাইনেস, শুষ্ক থাকবে। মিউকাস মেমব্রেন কোথায় কোথায়? যেমন আমাদের লিপ, ঠোঁট, এগুলো শুষ্ক থাকবে। তারপরে সাইকোসিসের ক্ষেত্রে থাকবে অত্যন্ত ভেজা বা অগমেন্টেড সিক্রেশন হবে, প্রচুর পরিমাণে শ্লেষ্মা, সর্দি বা থুতু বা ঘাম, এরকম প্রচুর পরিমাণ, সেগুলো ডিনোট করবে সাইকোসিস। আর আলসারেশন হচ্ছে ডিনোট করবে হচ্ছে সিফিলিস। এগুলো ঘুরে ফিরে একই কথা আসবে। আর যেটা বলছি, সোরা ডাজ নট এসিমিলেট ওয়েল, ভালোভাবে এসিমিলেট করতে পারে না সোরা, যার জন্য সবকিছুতে ল্যাক বা অভাব হয়ে যায়। আর সাইকোসিস হচ্ছে ওভার নারিশড হবে। তো আমরা সরিক মায়াজমের রোগীগুলো যেমন সালফার, এই সমস্ত সরিনাম, এই সমস্ত রোগীগুলো বেশিরভাগ একটু ক্ষীণ হয়ে থাকে, লম্বা চওড়া, একটু ক্ষীণ, স্বাস্থ্যহীন হয়ে থাকে। আর সাইকোটিক মায়াজমের রোগীরা বেশিরভাগই হচ্ছে মোটা সোটা হয়ে থাকে, স্কিনটা মোটা হয়ে থাকে, এবং প্রচুর ঘাম থাকে, তাদের প্রচুর লোম থাকে শরীরে, ঠিক আছে? মানে একটা হাতির মতো অবস্থা সাইকোটিক মায়াজমের রোগীগুলো। মানে এখানে আহ কোনো একটা ভালো রাইটারের বইয়ে এভাবে সুজার রোগী কেমন হবে এটা বলতে গিয়ে বলছিল যে গণেশের মতো, মানে পেটটা অনেকটা মোটা, পেট বড়, এবং গলাটা খাটো, এরকম হবে। আর সিবিলিটিক্স হচ্ছে ডিসঅর্গানাইজড ডাইজেশন। সিবিলিটিকের ক্ষেত্রে ডাইজেশন ডিসঅর্গানাইজড, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। যেমন ওই রোগীরা আমাদের কাছে এসে বলে যে আমার একদম টয়লেট একদম খারাপ, একদম খুব নরম থাকে, বারবার যেতে হয়, সাথে ব্লাড যায়, মানে খাবার কোনো রকম হজমই হয় না, একদম খেয়ে আমি কোনো কিছু মানে শরীরে রাখতেই পারি না বা কিছু। আসলেই দেখা যাবে যে এদের গাল মুখ ভেঙে যে স্কেলিটাল যে স্ট্রাকচারটা বাইরে থেকে প্রমিনেন্ট হয়ে যায়। এবং একটা বিষয় মনে রাখবেন যে সিবিলিটিক মায়াজমের গ্রস্ত রোগীদের কান কান কিন্তু বড় থাকে, ইয়ার কান বড় থাকে, এবং ফেসিয়াল যে এক্সপ্রেশনটা সেটা অনেকটা হচ্ছে আহ স্কেলিটালটা হচ্ছে বাইরের দিকে থেকে প্রমিনেন্ট থাকে আর কি, যে কোনো ওই যে ভাস্কর্যের মতো আর কি। তো সোরার যে সিক্রেশন গুলো, এই সিক্রেশন গুলো হবে সেরাস। সেরাস মানে আমরা জানি একদম পাতলা পানির মতো। আর সাইকোটিক সিক্রেশন গুলো হবে প্রুলেন্ট, মানে চটচটে, আঠালো। আর সিবিলিটিক সিক্রেশন হবে এটাও চটচটে, আঠালো, একৃপ এবং পুট্রিট। এগুলোতে ক্ষতকর থাকবে এবং পুট্রিট থাকবে, পাস থাকতে পারে এই সিক্রেশনের সাথে, এবং দুর্গন্ধ থাকতে পারে। আর সাইকোটিকের গুলো হচ্ছে অত্যন্ত বেশি থাকবে সিক্রেশন, কিন্তু সেটা স্লাইট একটু ঘন থাকবে। আর সরিক মায়াজমের যে সিক্রেশন, এনি টাইপ অফ সিক্রেশন, সেটা থাকবে একদম পানির মতো পাতলা। তো এইটা জেনারেল ম্যানিফেস্টেশনস গেল। এরপরে জেনারেল নেচার অফ মায়াজম আছে, এরকম অনেক আলোচনা আছে, এবং প্রত্যেকটা মায়াজমের আবার 4টা করে ভাগ আছে। যেমন হচ্ছে
যে ল্যাটেন্ট স্টেট, প্রাইমারি স্টেট, সেকেন্ডারি স্টেট, টারশিয়ারি স্টেট, এরকম কয়েকটা ভাগ আছে। আবার কোন সময়ে কোন স্টেটে কোন ধরনের লক্ষণ আমরা আশা করব, যেমন ল্যাটেন্ট সোরার ক্ষেত্রে যখন এই রোগীটি ল্যাটেন্ট সোরিক স্টেটে আছে কিনা সেগুলো বোঝার জন্য কোনগুলো কোন লক্ষণগুলো আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো পরবর্তীতে আমি মনে করি আরো আলোচনার প্রয়োজন, কারণ এইগুলো বিশদ আলোচনা। তো তো মোটামুটি আমি বেসিক বিষয়গুলো একটু যদি আলোচনা করতে পারি পরবর্তীতে, তাহলে আমার মনে হয় যারা একদম জুনিয়র অনেকে আছেন তাদের কিছুটা হয়তো কাজে লাগতে পারে। তো আজকে এখানেই সমাপ্তি টানছি। উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। সবাইকে আমার এই যে শব্দ দূষণ সহ্য করার জন্য এবং শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। স্যারকে আমাদের হোমিও অনুশীলনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমাদের আজকের ক্লাসটি অনেক চমৎকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আজকের ক্লাসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা রাখবো যে এই মায়াজম সম্পর্কে আমরা যারা নবীন রয়েছি আমাদেরকে স্যার আরো ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসই উপহার দিবে। তো এই স্যারের পরবর্তী ক্লাস আমাদের গ্রুপে এবং ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, দুইজনকে হাত উত্তোলন করতে দেখা গিয়েছে। তো একজনকে প্রথমে দেখতে পাচ্ছি খায়রুল ইসলাম। জি, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার প্রশ্ন বা কিছু বলার থাকলে বলতে পারেন। আদাব স্যার, আসলে আমরা এত জুনিয়র নবীন, অতটা জানা ছিল না মায়াজম, বা যতটুকু বইপত্রে পড়েছি ওই রকম একটা মানে সাইডে ছিলাম, কিন্তু আজকে যে একটা ভিন্ন মাত্রা পাইলো এটা আসলে আমাদের আশা করি সারা জীবন ভালো একটা কাজে দেবে। তো এখন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি স্যার ক্লাসটা কন্টিনিউ করে আমাদেরকে আরো কিছু উপকৃত করবেন। স্যার ওই যে একটা কথা বলছিলেন যেটা গ্যাসের বিষয়টা, যে গ্যাসটা হলো সরিক মায়াজম, আর যখন এটা আলসারের রূপ নেয় সেটা সাইকোসিস। তাহলে স্যার এটার কি সিপিলিস, ইয়ে এটা সিপিলিস বলছিলেন, তো এটার কি স্যার সাইকোসিস রূপ আছে? হ্যাঁ, সাইকোসিস ওই যে মিডল স্টেটে যখন দেখেন আমরা প্রথমে কি করি, প্রথম যখন অল্প অল্প গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তখন কি করি, ভুরি ভুরি গ্যাসের ওষুধ খেতে খেতে এটা কি হয়, এক ধরনের সাপ্রেশন, ইনহিবিশন, ঠিক আছে। তো এই সাপ্রেসড হলে পরে এই গ্যাসের সমস্যাগুলো থেকে একটা সময় বলে যে এই এখানে ব্যথা ওখানে ব্যথা, মানে গ্যাসের সমস্যা থেকে কিন্তু মাথা ব্যথাও হতে পারে, হ্যাঁ, গ্যাস্ট্রিক হেডেক, তা পেটে ব্যথা, পিঠে ব্যথা, অনেক জায়গায় ব্যথা হতে পারে। তো যখন এই গ্যাস্ট্রিকটা যখন অতিরিক্ত অবস্থা, মানে জাস্ট সিপিলিটিক অবস্থায়, মানে আলসারে যাওয়ার পূর্ব পর্যন্ত যে অতিরিক্ত অবস্থা, আমি বলে গেছি কিন্তু যে অতিরিক্ত, হয়তো এখানে মিস হয়ে যেতে পারে ওখানে বলার সময়, অতিরিক্ত যে অবস্থাটা, এই অবস্থাটা সাইকোসিস। আর অতিরিক্ত অবস্থার আগ পর্যন্ত যে অবস্থাটা সেটা সরি, আর যখন আলসারে পরিণত হয়ে যায় তখন সিপিলিটিক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি রাবি লস্কর। জি, আপনি কি বলতে চাচ্ছেন? জি স্যার, আপনার ক্লাস সুন্দর লেগেছে, অনেক ফাইন হয়েছে। তো যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল, যেটা আপনি যেটা বললেন যে সর্দি এবং ডিসচার্জ যেগুলো হয় ওগুলো সাইকোটিকের পেশেন্টের হয়, ঠিক আছে। তো তারপরে আপনি বললেন যেটা সাইকোটিক পেশেন্টটা এরা কি হয়, একটু মোটা সোটা হয়, একটু একটু মোটা হয়, ঠিক আছে। কিন্তু তারপরে আমি দেখছি যে অনেক পেশেন্ট এরকমই রয়েছে যে যারা দুর্বল হালকা পাতলা তাদের এরকম ডিসচার্জ হয় বা সর্দি হয়, তাদের জন্য কি বলতে চাইছেন আপনি? দেখুন, এটা তো হচ্ছে একেবারে ধ্রুব সত্য কথা না, ঠিক আছে। মানে এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা বলেই গেছি যে মায়াজম নিয়ে কিন্তু যে আমাদের এই বাদানুবাদ ইয়ে আছে, হুম। তো সেখানে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সাইকোটিক মায়াজমের পেশেন্ট গুলোর স্ট্রাকচারটা ওরকম হবে। আর তারপরে কিন্তু বলে গেছি যে এখানে সিক্রেশনের যে ব্যাপারটা বলে গেছি, সিক্রেশন সরিক মায়াজমে হবে,
শরিক মায়াজমে হবে সিক্রেশন, কিন্তু কম হবে এবং সেটা হবে পাতলা, অত্যন্ত পাতলা ধরনের। ঠিক আছে। আর সার্বিক বিবেচনায় হচ্ছে একজন সাইকোটিক মায়াজমের পেশেন্ট হয়তো তার অবস্থা ভালো ছিল, আগে স্বাস্থ্য ওরকম সুন্দর ছিল, কিন্তু রোগে ভুগতে ভুগতে সে হয়তো এখন এই অবস্থায় এসে পৌঁছেছে। ঠিক আছে। তো সেগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন অপচিকিৎসা বা বিভিন্ন রোগের বিভিন্ন পর্যায়ে হচ্ছে একটা জটিল, বর্তমান সময় হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে জটিল মায়াজমেটিক অবস্থা। ঠিক আছে। আমরা তো এটা একক মায়াজমের যে আলোচনা করে গেছি, এরকম একক মায়াজমের রোগী এখন পাওয়াটা খুবই টাফ ব্যাপার, কিন্তু এই আলোচনাটা করে জি গেছি, স্যার। পরবর্তীতে যে জটিল মায়াজমের আলোচনাটা করব, মিক্সড মায়াজম, টিউবারকুলার মায়াজম, ঠিক আছে, তখন ওই আলোচনাটা বোঝা যাবে না যদি এখন এই আলোচনাটা আমরা না বুঝতে পারি। ঠিক আছে। তাহলে বর্তমান সময়ে বেশিরভাগই হচ্ছে মিক্সড মায়াজম এবং টিউবারকুলার মায়াজমের পেশেন্ট পাওয়া যায়, এই জন্য ভিন্ন ভিন্ন চিত্র এক রোগীর মধ্যে সব মায়াজমের উপস্থিতি দেখতে পারেন। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। যারা প্রশ্ন করেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার ভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আরো যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন। আর আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই এই মায়াজম নিয়ে স্যারের ধারাবাহিকভাবে ক্লাস আসবে। তো স্যার অনেক ব্যস্ত থাকে, তারপরেও আমাদেরকে যে সময় দিয়েছে এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারের কাছে। তো আপনারা যারা হোমিওপ্যাথি সম্পর্কিত হচ্ছে বিভিন্ন ক্লাসগুলো করতে চান, তারা হচ্ছে এই যে আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা আমাদের এই গ্রুপটিকে ফেসবুকে হোমিও অনুশীলন বাংলায় যদি লিখেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপটি পেয়ে যাবেন, এবং ইংরেজিতে ফেসবুকে এবং ইউটিউবে যদি আপনারা লিখেন তাহলে আমাদের চ্যানেলটি বা পেজটি পেয়ে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আর কারো কোনো ধরনের প্রশ্ন নেই, এবং আমাদের পেজের প্রতি একটু খেয়াল রাখার অনুরোধ করছি, কারণ ওখান থেকে আমাদের সবগুলো ক্লাসের লিংক প্রকাশ করা হয় বা ক্লাস সম্পর্কে সকল ধরনের তথ্যই ওখান থেকে প্রকাশ করা হয়। আবারও আমি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সুজিত মল্লিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার পরেও আমাদেরকে কিছু